নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। গল্পের জন্যতে আজকের গল্প কৌশিক চট্টোপাধ্যায়ের লেখা উল্কি। কৌশিক চট্টোপাধ্যায় কৃষি বিজ্ঞানে স্নাতক ও গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর ও ডক্টরেট, পেশায় কলেজ গ্রন্থাগারিক, শখ লেখালেখি। বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগরে। থ্যাঙ্কস টু আওয়ার মিডিয়া পার্টনার চিনে পটকা তাদের এক্সক্লুসিভ থেকে এই গল্পটি দেওয়ার জন্য। গল্পের পোস্টার ডিজাইনিংয়ের জন্য পরাগ ভূঁইয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ। গল্পের জন্যকে যারা খুব ভালোবাসো তাদের জন্য, হ্যাঁ শুধু তাদের জন্য তৈরি হয়েছে একটি ফেসবুক গ্রুপ যার নাম স্বপ্ন কল্পদ্রুম। যে কোনো ভালো সৃষ্টির পেছনে কিন্তু কোনো স্বপ্ন বা কল্পনা থাকে, তাই গ্রুপটার নাম দেওয়া হলো স্বপ্ন কল্পদ্রুম। এবং এই গ্রুপটা শুধুমাত্র তোমাদের জন্য যারা গল্পের জন্যকে খুব ভালোবাসো। এই গ্রুপে গল্প, স্বপ্ন, কল্পনা অনেক কিছু নিয়ে আলোচনা হয়। আচ্ছা, স্বপ্নকল্পদ্রুমে একটি নতুন ইভেন্ট শুরু হয়েছে, সেটা হলো #গল্পের জন্য গল্প লেখা। এবারে 1, 2, 3 এরকমভাবে চলছে। তো প্রথম গল্পটা অলরেডি হয়ে গেছে। খেলাটার নিয়ম হলো এরকম যে কেউ একজন গল্পের প্রথম কিছু অংশ শুরু করবে, তারপরে সবাই জুড়ে কোলাজের মতো করে, মালা গাঁথার মতো করে পুরো গল্পটা একটা পূর্ণাঙ্গ রূপ নেবে। এবং যখনই গল্পটা পূর্ণাঙ্গটা রূপ নেবে তখনই কথা দিচ্ছি এই চ্যানেলে সেই গল্পটা প্রকাশিত হবে। সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব। এবং গল্পের লেখক বা লেখিকা একজন নয়, তারা সবাই, হ্যাঁ তোমরা সবাই। তো আসো, এই গ্রুপটার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। প্লিজ গ্রুপটাতে জয়েন করো, স্বপ্ন কল্পদ্রুম। এবং স্বপ্ন এবং কল্পনা নিয়ে অনেক কথা এখানে আলোচনা করব, অনেক গল্প শেয়ার করব। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি সৌমেন, ও গল্পের অন্যান্য চরিত্রে রয়েছে অঞ্জন এবং RJ সৃজন। হ্যাঁ, 86.7 FM RJ সৃজন, তোমার FM। তোমার FM একদম অন্যরকমভাবে গল্প পরিবেশন করে। ওখানে আপনারা একদম সেই রেডিওর মতো যেরকম গল্প শুনতাম আমরা, ঠিক সেই রকম একজন রেডিও জকি গল্প পাঠ করে শোনাচ্ছে। তো চ্যানেলটা এখনও না গিয়ে থাকলে অবশ্যই গিয়ে শুনুন, অনেক সুন্দর সুন্দর গল্প পাঠ হচ্ছে ওখানে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, কৌশিক চট্টোপাধ্যায়ের উল্কি। বুঝলে বাবারা, মহাভারতে আছে এই গল্প। মহর্ষি কাশ্যপের 13 জন পত্নীর মধ্যে অন্যতম ছিলেন কদ্রু। তিনি কাশ্যপের কাছে একবার 1000 নাগ সন্তান প্রার্থনা করলেন। কাশ্যপের অন্য পত্নী বিনতাও থেমে থাকবেন কেন, তিনিও বর চাইলেন, তবে মাত্র 2টি সন্তানের। কিন্তু শর্ত দিলেন তার সন্তানেরা যেন কদ্রুর সন্তানদের থেকে ঢের বেশি বলশালী হয়, অনেক শক্তিশালী। কাশ্যপ বললেন, তথাস্তু। সময় থেমে থাকে না। কদ্রু যথা সময়ে জন্ম দিলেন 1000 সাপের। বিনতারও 2 সন্তান হলো। বিনতার 2 সন্তানের মধ্যে একজন তোমরা জানো সবাই, গরুর। কদ্রুর মনে হিংসার কালো মেঘ আস্তে আস্তে জমা হচ্ছিল। অমৃত মন্থনের সময়ে যখন উচ্চৈশ্রবা নামের ঘোড়া উঠে আসছিল, তখন কদ্রু ও বিনতার মধ্যে বাজি হয় ঘোড়ার লেজের রং নিয়ে। কদ্রু বলেন অশ্বটির লেজ হবে কালো, বিনতা বলেন সাদা। ঠিক হয় যে বাজিতে হারবে সে অন্যের দাসী হয়ে থাকবে। এখন কদ্রুকে এই লড়াই যেভাবেই হোক জিততেই হবে। কদ্রু তাঁর সন্তানদের বললেন উচ্চৈশ্রবার লেজকে ঢেকে রাখতে, যাতে তা সবার চোখে কালোই দেখায়। সর্বপুত্রেরা তাই করলেন। বাজিতে হেরে বিনতা হলেন কদ্রুর দাসী। এদিকে বিনতার দাসী হয়ে খুব কষ্টে দিন কাটছিল। একটাই আশা, ছেলেরা বড় হয়ে এর প্রতিবিধান করবে। বড় হয়ে গরুর তার মাকে মুক্ত করতে চাইলেন। কদ্রুর সর্বপুত্ররা তখন গরুরকে শর্ত দিয়েছিলেন যে তিনি যদি তাদের জন্য অমৃত নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই গরুর মাতা বিনতাকে মুক্তি দেওয়া হবে। গরুর অনেক সংগ্রাম করে অমৃত নিয়ে আসেন, তবে কদ্রুর সর্পসন্তানদের তিনি আবার শর্ত দেন। তিনি বললেন অমৃত অত্যন্ত পবিত্র বস্তু, স্নান করে শুচিশুভ্র হয়ে তবেই সেই অমৃত গ্রহণ করা যাবে।
ততক্ষণ অমৃতের পাত্র রাখা থাকবে কুশ নির্মিত আসনের উপর। এদিকে মনের আনন্দে স্নান শেষে সর্পকুল ফিরে এসে দেখল অমৃত নেই। আসলে এটা ছিল বিরাট চক্রান্ত। গরুড়ের এই যে অমৃত খাওয়ার আগে স্নান করার পরামর্শ, এর পিছনে ছিল ইন্দ্রের একটি অনবদ্য পরিকল্পনা এবং পূর্ব পরিকল্পিত। পরিকল্পনাটা এই, অমৃত দেখিয়ে বিনতার মুক্তি, তারপরে সাপেদের নাগাল থেকে অমৃত নিয়ে পালাবেন দেবরাজ ইন্দ্র। কেননা সাপেদের নাগালে অমৃত চলে গেলে মহা সর্বনাশ। সর্পকুল যদি অমরত্ব পাই তাহলে সৃষ্টির পক্ষে ভয়ঙ্কর হবে। সাপেরা আর কি করে, বুঝল বিরাট চক্রান্তের তারা শিকার হয়েছে। হতাশ হয়ে সাপেরা কুশ আসনটি চাটতে লাগলো, আর তার ফলেই তার জিভ দ্বিখণ্ডিত হয়ে গেল। সেই থেকেই তাদের জিভ চেরা। বুঝলে বাবা, সাপের জিভ চেরা কেন, এই নিয়ে মহাভারতে এই কাহিনী আছে। একটু থামলেন বৃদ্ধ। অবিনাশ চক্রবর্তী অর্থাৎ বৃদ্ধ আমার বন্ধু পিনাকির দাদু হন। শাস্ত্রজ্ঞ পণ্ডিত মানুষ এবং সারাদিন জপ তপ আহ্নিক নিয়েই থাকেন। দাদু পিনাকিদের গ্রামের বাড়িতেই থাকেন। আমি আর কিছু বললাম না। বিজ্ঞানের ছাত্র হিসাবে এসব আজগুবি অবৈজ্ঞানিক তথ্য আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। সাপের চেরা জিভ ও মুখের টাকরার ভিতরের জেকবসন্স অর্গান দিয়েই সাপ তার ঘ্রাণেন্দ্রিয়ের কাজ চালায়, আগেই পড়েছি। পিনাকিদের গ্রামের বাড়িতে আসার ইচ্ছে অনেক দিনের। অনেক গল্প শুনেছি পিনাকির মুখে। বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আসা আর হয়ে ওঠেনি। তার উপর বাবা হঠাৎ মারা গেলেন অকুল পাথারে। তখন কি করব, যাই হোক সে ঝড় সামলালাম। বাবা অসম্ভব ধর্মভীরু ছিলেন। প্রায়শই কামাখ্যায় যেতেন। আমার গলায় তাবিজ বাবারই দেওয়া। যদিও আমি এসব বিশ্বাস করি না, বাবার কথা রাখতেই তাবিজ পড়েছিলাম। তবে বাবার মৃত্যুর পরও মার কথাতে ফেলে দিইনি। এবার ঠিক করেছিলাম পিনাকিদের দেশের বাড়ি যাবই। তাই কলেজের পরীক্ষার পর এবার ছুটিতে এসেছি পুরুলিয়ায়, পিনাকির সাথে পিনাকির গ্রামের বাড়িতে। গ্রামের নাম বরন্তী। ছোট্ট সুন্দর ছবির মতো গ্রাম। লাল মাটির রাস্তা, একদিকে বিহারীনাথ, অন্যদিকে শুশুনিয়া পাহাড়, তার মধ্যে সাঁওতাল অধ্যুষিত ছোট্ট একটা গ্রাম। এখানে এসে ভালো খাওয়া হচ্ছে প্রতিদিন। বাড়ির সবার সঙ্গে পরিচয়ও হয়েছে। ভীষণ ভালো ব্যবহার সবার। আমাকে নিজের লোকের মতোই আপন করে নিয়েছেন। বাড়তি পাওনা পিনাকির দাদু। কত গল্প করেন, পুরাণের গল্প, গ্রামের জনশ্রুতি, পুরনো দিনের কথা। বলার ভঙ্গিমাও চমৎকার। কথকের বলার গুণে গল্প যেন চোখের সামনে ভাসে। রাত্রে আবার দাদু গল্পে যোগ দিলেন। আসলে দুদিন পর মনসা পুজো। আমার পৌরাণিক আখ্যান শুনতে ভালোই লাগে। এ গল্প মনসা বিজয় নামক গ্রন্থ থেকে নেওয়া। আমি জানি তোমরা যে মনসামঙ্গল জানো তা হলো কেতকাদাস ক্ষেমানন্দের। এটাই সবচেয়ে প্রচলিত। আমি তোমাদের বলছি মনসা বিজয় থেকে। বুঝলে, মনসা বিজয়ের রচয়িতা হলেন বিপ্রদাস পিপলাই। নাগরাজ বাসুকীর মাতা একবার খেলতে খেলতে একটি বালিকার মূর্তি নির্মাণ করেন। সেই মূর্তিতে শিবের কৃপাদৃষ্টিতে মনসার জন্ম হল। বাসুকী মনসাকে নিজ ভগিনী বলে পরে স্বীকার করে নেন। রাজা পৃথু যখন গাভীরূপী পৃথিবীকে দহন করছিলেন তখন তা থেকে বিষের উৎপত্তি হয়। বাসুকী তখন মনসাকে সেই বিষের কর্তৃত্ব প্রদান করেন। এখান থেকেই মনসার বারবারন্ত শুরু হল। কালক্রমে শিব মনসাকে দেখে আকৃষ্ট হলেন, কিন্তু মনসা তাকে নিজ পিতৃ পরিচয় দান করলেন। শিব মনসাকে আনন্দের সঙ্গে নিয়ে এলেন গৃহে। এদিকে শিবের স্ত্রী চণ্ডী মনে করেন মনসা শিবের অপর স্ত্রী বা তাঁর জারদ সন্তান। তিনি মনসাকে অপমান করেন এবং তাঁর একটি চোখ নষ্ট করে দেন। মনসা তখন এক চক্ষু বিশিষ্ট দেবীতে পরিণত হন। পরে সমুদ্র মন্থনের সময় হলাহল বিষের প্রভাবে শিব যখন মৃতপ্রায় হন
তখন মনসাই তাঁর প্রাণ রক্ষা করেন। একদিন চণ্ডী মনসাকে লাথি মারেন। মনসা তখন বিষ দৃষ্টি দিয়ে চণ্ডীকে অজ্ঞান করে দেন। শেষে চণ্ডী ও মনসার বিবাদে বীতশ্রদ্ধ হয়ে শিব মনসাকে একটি গাছের নিচে পরিত্যাগ করেন। তবে তিনি মনসার চোখের জল থেকে নেত বা নেতা নামে মনসার এক সঙ্গিনীকে সৃষ্টি করেন। পরে ঋষি জরৎকারু মনসাকে বিবাহ করেন, কিন্তু চণ্ডী ছল করে মনসার ফুলশয্যার রাত্রিটি মাটি করে দেন। সে এক মজার গল্প। চণ্ডী মনসাকে সর্পালঙ্কার পরিধান করতে বলেছিলেন ফুলশয্যার দিনে। মনসা বোকার মতো বিশ্বাস করে তাই করেন। তারপর চণ্ডী করলেন কি, ফুলশয্যার ঘরে একটি ব্যাঙ ছেড়ে দিলেন। এর ফলে সাপগুলি ঘরময় ছুটে বেড়াতে শুরু করে। ভয় পেয়ে জরৎকারু ঘর ছেড়ে পালিয়ে যান। কয়েকদিন পর অবশ্য তিনি ফিরে আসেন এবং মনসার সঙ্গে সংসার করতে থাকেন। এরপর তাঁদের পুত্র আস্তিকের জন্ম হয়। নেতর পরামর্শে মনসা মর্তে নেমে আসেন মানব ভক্ত সংগ্রহের উদ্দেশ্যে। প্রথম দিকে মানুষ তাঁকে উপহাস করত, কিন্তু যারা মনসার ক্ষমতা অস্বীকার করল তাদের জীবন দুর্বিষহ করে তুলল মনসা। তাদের বাধ্য করালেন তার পূজা করতে, অর্থাৎ ভক্তির বদলে ভয়ে পূজা। মুসলমান শাসক হাসানের মতো বিভিন্ন জাতির মানুষকেও মনসা তাঁর ভক্ত করে তুললেন। এরপর চাঁদ সদাগর বা বেহুলা লক্ষিন্দর এর কাহিনী তো তোমরা জানোই, সে গল্পে আর যাব না। দাদু থামলেন। দাদুর গল্প শুনতে কিন্তু বেশ ভালো লাগে। সুন্দর করে বলেন লোকগাথা বা পৌরাণিক উপাখ্যানগুলো। এখানে এসে ভালো খাওয়া, এখানে ওখানে ঘোরা আর অবিনাশ দাদুর গল্প শুনে ভালোই কাটছিল দিন। কাল পিনাকির সাথে গেছিলাম এখানকার সর্প উদ্যানে। অনেক রকম সাপ সাপ হাতে করে ধরে পর্যটকরা ছবি তোলেন। ওখানে বিষ তোলা ও সংরক্ষণও করা হয়। বিষ বিভিন্ন কাজে লাগে, চলে যায় অনেক দূর দূর জায়গায়। আমিও ময়াল হাতে করে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। আসলে সাপে আমার ভয় নেই। পিনাকির আবার সাপে ভয় সাংঘাতিক। মানুষ সাধারণত সরীসৃপ জাতীয় প্রাণীকে ভয় করে, আমি ব্যতিক্রম, আমার সে অনুভূতি নেই। সর্পপুজো মানব সভ্যতার ইতিহাসে বহুদিন থেকেই চলে আসছে। সভ্যতার ইতিহাসে এ এক সুপ্রাচীন প্রথা। যতদূর মনে পড়ে পশ্চিম এশিয়ার ইউফ্রেটিস নদীর অববাহিকায় প্রাচীন জনগোষ্ঠীর কেউ প্রথম সর্পপূজা করেছিলেন। এরা আর্য বা সেমেটিক গোষ্ঠী থেকে পৃথক। এদের কাছ থেকে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ সর্পপুজো পদ্ধতি শিখে নিয়েছিল। মনসা পুজোর আগের দিন অরন্ধন, রান্না হবে না। খই চিড়ে দুধ সেজ গাছের তলায় দেওয়ার বিধান আছে। পরের দিন আগের দিনের রান্না খাওয়া হবে। বরন্তিতে সাঁওতাল পল্লী আছে, ওরা ওদের মতো করে থাকে, বিভিন্ন পরবে আনন্দ করে। সাঁওতালরা লোকায়ত দেবীর পুজো করে মন দিয়ে। শ্রাবণ আসতেই এবার বৃষ্টি নেমেছে ভালোই, ড্যামের জলও বেড়েছে। কিরে মনসাতলা যাবি? পিনাকি জিজ্ঞেস করল। আমি মাথা নাড়ালাম। দুজনে সাইকেল নিয়ে বিকেলে মনসাতলার মাঠে যাব ঠিক হলো। কদিন গরমে এখানে ভালোই কষ্ট হয়েছিল, যদিও গতকাল রাতে বৃষ্টি হয়েছে ভালোই। আসলে এখানে জ্যৈষ্ঠ মাসের রহিন পরবের দিন থেকে আশ্বিনের সংক্রান্তি বা জিহুর দিন এই 5 মাস সাঁওতালরা মনসা পুজো করে। যদিও শ্রাবণ সংক্রান্তির দিনে আসল পুজো। সিজ মনসার ডালকে তেল সিঁদুর দিয়ে দেবী মূর্তি কল্পনা করে পুজো করা হয়। জনহার, খই, তুলসী পাতা, ঝিঙে পাতা দেওয়া হয়। এই পরবে সাঁওতালরা পায়রা, হাঁস, মুরগির বলিও দেয়। জলের উপর চলে ঝাঁপান খেলা। সারা রাত সখী গানও চলে। সনাতন এসেছিল বিকেলে। পিনাকিদের চাষের মাঠে জোন খাটে। সনাতন ও সাঁওতাল, পুরো নাম সনাতন হাঁসদা। পিনাকি বলেছে সনাতনরা মেঠু ইঁদুর মেরে পুড়িয়ে খায়। সনাতনকে পিনাকির দাদু বলে দিয়েছেন আমাদের মনসাতলায় মেলায় নিয়ে যাওয়ার জন্য। সনাতন একটা বিড়ি ধরালো। রাস্তাটা আঁকা বাঁকা। সাইকেল চালাচ্ছি ধীরে ধীরে। সনাতন অক্লান্ত, বড় বড় পায়ে এগিয়ে চলেছে। ছিপছিপে তেল চুপচুপে কালো নির্মেদ শরীর, এক মাথা কালো চুল, নাকটা চাঁপা, ঠোঁটটা পুরু, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। সনাতনের পরনে খেটো ধুতি,
শাল, পিয়াল আর মহুয়ার জঙ্গল পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বনপথ ধরে। একটা বুনো গন্ধ নাকে আসছে, অথচ গন্ধটা ভালো লাগছে বেশ। সনাতনের হাতে একটা সরকি, চারদিক নিস্তব্ধ। দূরে সাঁওতাল বস্তি থেকে বাজনার আওয়াজ ভেসে আসছে, ধ্রিমি ধ্রিমি মাদলের শব্দ। এইভাবে পৌঁছে গেলাম মেলার মাঠে, মনসাতলার মাঠ। মেলাটা বেশ জমজমাট। আমাদের মতো শহুরে বাবুদের দেখে ওখানকার আদি বাসিন্দাদের চোখে বিস্ময়। এ মেলায় অংশ নেয় অধিকাংশই ভূমিপুত্ররা, যদিও সভ্যতার আঁচ এসে গেছে এই মেলাতেও। সাঁওতাল রমণীরা সেজেছে, মাথায় ফুলের অলংকার। সনাতনও ওখানকার বন্ধুদের সাথে মিলেমিশে গল্প জুড়েছে। আমরা নিজেরা নিজেদের মতো করে ঘুরছি। ওদিকে ঝাঁপান গান হচ্ছে। আমাদের এক বন্ধুদের গানের দল আছে যারা অনেক জারি গান, সারি গান, আলকাপ, ঝাঁপান গিয়ে থাকে, কিন্তু এই গানটা আমার কাছে অচেনা। অবশ্যই গান মেঠো সংস্কৃতির গান, আদি অকৃত্রিম। এই গানগুলো অনেক শুদ্ধ হয়ে তবে শহুরে বাবুদের কাছে পৌঁছায়। মহুয়া মাতাল বেশ কজনকে বেসামাল অবস্থায় দেখলাম। সাঁওতাল রমণীরা বেশ উৎফুল্ল। ওদিকে বিশ্বহরি মা মনসার ঝাঁপান গান চলছে পূর্ণোদ্যমে। শিমুল গাছের তলায় উল্কি করাচ্ছে একটা লোক। অনেকের সেখানে ভিড়, বেশিরভাগই যুবক যুবতী। একটা উল্কি করালে কেমন হয়? বাবার খুব আপত্তি ছিল উল্কিতে। বাবাই তো নেই, তাই এখন উল্কি করানো যেতেই পারে। পিনাকির আপত্তি অগ্রাহ্য করে এগিয়ে গেলাম উল্কিওয়ালার কাছে। এখন ভিড় বেশ যথেষ্ট। ভিড়টা কমে গেলে চেষ্টা করব একবার। সনাতনকে কোথাও দেখা যাচ্ছে না। বলির জায়গায় শেষবার দেখেছিলাম, যেখানে মুরগি বলি হচ্ছিল। যাকে গাছতলায় একটা সিগারেট ধরালাম। মিনিট 20 পর দেখলাম ভিড়টা কমে এলো। একটা যুবতী তার হাতে উল্কি করাচ্ছে। আদিবাসী তো দেখেই মনে হলো না। আমি আবার এগিয়ে গেলাম লোকটির দিকে। আমি করালে সাপের উল্কি করাবো। সাপ আমার বেশ প্রিয় বিষয়। লোকটাকে উল্কি করাবো বলতেই সে একটা অদ্ভুত দৃষ্টি তুলে তাকালো, যার অতল দৃষ্টির গভীরতা মাপা আমার পক্ষে অসম্ভব। চোখের মধ্যে এমন কিছু আছে যা যে কোনো মানুষকেই সম্মোহিত করতে পারে। সরু হিলহিলে দেহ, শাল প্রাংশু মহাভুজ না হলেও গায়ের জোর সাংঘাতিক। উল্কি করানোর সময়ই টের পেয়েছিলাম। একটা সাপের উল্কি করাবো হাতের কবজিতে। নিজের চওড়া জিম চর্চিত হাতের কবজি দেখিয়ে বললাম। তার চোখটা যেন জ্বলে উঠল হঠাৎ। নাকি দিনের শেষ আলোতে আমারই চোখের ভ্রম? কিরকম করাবেন? এরকম? লোকটা একটা পুরনো কাগজের বান্ডিল বার করলো। তাতে অনেক কটা সাপের উল্কির ছবি আছে পরপর। শুধু মুখ, গোটা দেহ, বিশাল মুখবেদান করা মুখের ছবি, তীক্ষ্ণ দাঁত সহ এরকম অনেক সব ছবি। কিন্তু চিরাচরিত সেই স্পার্কটা নেই। এগুলো আমি আগেও দেখেছি অনেক জায়গায়। আসলে উল্কির উপর আমার একটা অদ্ভুত আকর্ষণ আছে। সুযোগ পেলেই দেখতাম বিভিন্নভাবে উল্কি করাই লোকে। দক্ষ হাতে শরীরে আঁকা হয় উল্কি। না, লোকটার কাছে যা আছে আমার কোনোটাই পছন্দ হচ্ছে না। বড্ড একঘেয়ে, সেকেলে আর পুরনো। মাথা নাড়ালাম। বেশ ইউনিক হবে এরকম আমার পছন্দ। লোকটার দৃষ্টি পাল্টে গেল হঠাৎ। চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠল। লোকটির রোগ চেপে গেছে। তার পুরনো নোংরা থলি থেকে কাপড়ে মোড়ানো একটা ছেঁড়া পুঁথি না বই বার করলো। হলুদ হয়ে গেছে কাগজগুলো। এগুলো আদৌ কি কাগজ না অন্য কিছু? প্রাচীন পুঁথির মতো দেখতে তেরেট পত্র বা ভূর্জপত্র হতে পারে। সন্তর্পণে সে খুলে পাতাগুলো ছড়িয়ে দিল আমার দিকে। অজস্র লেখা আর সঙ্গে বিচিত্র সব সাপের ছবি। লেখাটা কি ভাষায় বুঝতেই পারলাম না। আমার জানা কোনো ভাষা নয়। কতগুলো অর্থহীন ছবি যেন পাশাপাশি সাজানো। এগুলো কোনো মন্ত্র, কে জানে?
এর মধ্যে একটা ছবি খুব ভালো লাগলো। দুটি সাপের আলিঙ্গনবদ্ধ ছবি, সর্প আর সর্পিনীর যুগল মূর্তি, দুজনের মুখ দুপাশে, জড়িয়ে আছে পরস্পরকে। সবচেয়ে অবাক করার ব্যাপার, সর্পর চোখে যেন জিঘাংসার আগুন, অপরপক্ষে তার সঙ্গিনীর চোখে সমর্পণের নির্লিপ্ততা। অসম্ভব ভালো আঁকা, একদম জীবন্ত, দুজনে দুজনকে পেঁচিয়ে আছে। আমি আঙুল তুলে সেই ছবিটার দিকে দেখালাম। তবে এটা বড় ছবি, তাই বাহুতে করাবো ভাবলাম। জামাটা খুলতেই হবে। তবে আমার সন্দেহ, লোকটা আদৌ পারবে তো করতে। লোকটার দৃষ্টিটা পাল্টে যাচ্ছে দ্রুত। আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো, কাছে আসতে বলল। আমিও এগিয়ে গেলাম লোকটার দিকে মন্ত্রমুগ্ধের মতো। লোকটা আকাশের দিকে মুখ করে বিড়বিড় করে কিছু একটা বলছে। হাত তুলে কারোর উদ্দেশ্যে প্রণাম করল। আমার হাতের উপর শুরু হলো তার হাতের কাজ। পিনাকি রাগে অন্যদিকে তাকিয়ে আছে। আমায় বলল, আমি যাই, দেখি সনাতন কোথায় গেল, তুই উল্কি করা। এই বলে চলে গেল সামনের ভিড়ের দিকে। লোকটা শুধু একবার দেখেছে ছবিটা। আমার বিস্মিত দৃষ্টির সামনে সে ছবিগুলো আবার কাপড়বন্ধ অবস্থায় চালান করেছে নিজের নোংরা থলেতে। ব্যাটা কি স্মৃতি থেকে আঁকবে নাকি ভাবছিলাম মনে মনে। লোকটা বুঝতে পারলো মনে হয় আমার মনের কথা। আমাকে চুপ করে থাকার ইশারা করে হাতটাকে টেনে নিল নিজের হাতে। আসরিক শক্তি লোকটার গায়ে। বুঝলাম আঙুলগুলো ইস্পাত কঠিন। সেই অজানা শিল্পীর শিল্পকর্মের নমুনা প্রত্যক্ষ করলাম শেষ বিকেলের আলোয়। অপূর্ব হাতের কাজ। এই কম আলোতে খোলা মাঠে বসে তার আঙুলের ছোঁয়ায় সর্পযুগল মূর্তি প্রকটিত হলো আমার বাম বাহুতে। অসামান্য প্রতিভা। ছবির থেকেও আরো জীবন্ত মনে হচ্ছে, এবং একবার দেখেই লোকটি সম্পূর্ণ মন থেকে এঁকেছে। আশ্চর্য ব্যাপার। তাকে টাকা মিটিয়ে উঠবার সময় লোকটা হঠাৎ বলল, বাবু সাবধানে থাকবেন। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম তার দিকে। লোকটা যেন অন্তর্ভেদী এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। অস্বস্তি নিয়ে ফিরলাম। হাঁটতে থাকলাম পিনাকি আর সনাতনের খোঁজে। বাহুর উপরিভাগে একটু চিনচিনে ব্যথা হচ্ছিল। আসলে কলেজ জীবনে আমাদের এক বন্ধু ভোমলা, মানে ভোম্বলের হাতের কবজিতে একটা বৃশ্চিকের উল্কি আমার খুব ভালো লেগেছিল। সেই থেকে উল্কি বা ট্যাটু করানোর ইচ্ছেটা পুষে রেখেছি। আরও ঘন্টা দুয়েক মেলায় থেকে পিনাকিকে নিয়ে পিনাকিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সনাতনকে বলে গেলাম তার যাওয়ার দরকার নেই, আমরা দুজন ঠিক যেতে পারবো। সনাতন মনে মনে খুব খুশিই হলো। মনে হলো সনাতন ভালোই নেশা করেছে। লাল চোখ দুটো দিয়ে আমাদের দেখে হাত তুলে নমস্কার করল। বনের মধ্যে দিয়ে যেতে একটু গা ছমছম করছিল। হঠাৎ অনুভব করলাম শরীরে একটা অস্বস্তি অনুভব করছি। ঠিক বলে বোঝাতে পারছি না, একটা ঠান্ডা শীতল অনুভূতি যেন শিরদাঁড়া দিয়ে নামছে। বনের মধ্যের পথ শুকনো পাতায় ঢাকা। সাইকেলের চাকার আওয়াজ হচ্ছে তার উপর। তাছাড়াও মনে হতে লাগলো আরও একটা আওয়াজ হচ্ছে আমাদের পেছনে। কেউ মনে হচ্ছে আমাদের পিছনে আসছে। না, এটা আমার মনের ভ্রম। শুকনো পাতার উপর দিয়ে কিছু একটা চলার আওয়াজ হচ্ছে একদম আমাদের ঠিক পেছনেই। আজ আকাশটাও মনে হচ্ছে মুখ ভার করে রেখেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আজ রাতে বৃষ্টি হলেও হতে পারে। একবার পেছনে ফিরে তাকালাম। মন যেন বলছিল দেখতে পিছন ফিরে। দেখলাম এক ঝলক সাইকেল চালাতে চালাতেই। কয়েক সেকেন্ডের ভগ্নাংশ সময়ে দেখলাম পেছনে যেন ঘোর অন্ধকারের মধ্যেও আরো অন্ধকার এক দীর্ঘদেহী অপচ্ছায়া। অপচ্ছায়াই বলবো, আবছা তার অবয়ব, কিন্তু এত দীর্ঘ দেহ সাধারণ মানুষের হওয়া অসম্ভব। অঙ্গারের মতো তার চোখ দুটি জ্বলছে।
অতি দ্রুত বেগে সে জঙ্গলের মধ্যে অদৃশ্য হলো। এত দীর্ঘ দেহ তো কোনো মানুষের হতে পারে না। তবে মনকে সান্ত্বনা দিলাম চোখের ভুল বলে। পিনাকিকেও কিছু বললাম না। ওই তো পিনাকিদের বাড়ি এসে গেছি। পিনাকিদের বাড়িতে যখন সাইকেল রাখছি বারান্দায়, তখন আকাশে ঘোর গর্জন শুরু হয়ে গেছে। বজ্র নির্ঘোষে জানান দিচ্ছে বৃষ্টি আসছে। এই সময় কাছাকাছি কোথাও একটা বাজ পড়ল। তীব্র আলোর ঝলক লাগলো যেন চোখে। আমি কানে হাত দিলাম প্রতিবর্ত ক্রিয়ায়। হঠাৎ দৃষ্টি গেল বাইরের জানলার দিকে। বারান্দার পশ্চিম দিকের জানলা খোলা। বাজের আলোয় জানলার বাইরে যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। জানলার ওপারে এক ভয়ঙ্কর অপার্থিব মূর্তি। এরকম ভয়াবহ মুখ আমি জীবনেও দেখিনি। অক্ষি গোলক দুটো অঙ্গারের মতো ধিকি ধিকি জ্বলছে যেন প্রতিহিংসার আগুন চোখে। এক বিভীষিকা আমার দিকে তাকিয়ে আছে। করাল বিভীষিকাকে প্রত্যক্ষ করলাম কয়েক মুহূর্তের বাজের আলোয়। রাত্রে খাওয়ার পর ঘুম আসছিল না। পাশে পিনাকি গভীর নিদ্রায় মগ্ন। আমি শুধু এপাশ ওপাশ করছি, ভয়ে কোনো দিকে তাকাচ্ছি না। চোখ বন্ধ করে আছি জোর করে। বুঝতে পারছি যেন আজ রাতে কিছু একটা হবে, আজ রাত্রেই। আমি তার আভাস পাচ্ছি মনের গভীর স্তরে। তবে কি আমার হাতে করা উল্কিটাই অনাগত বিপদের আহ্বান করছে? তবু একটা সাহস আছে যে পাশে পিনাকি শুয়ে আছে। এখন মনে হচ্ছে গোয়ার তুমি করে হাতের উল্কি করাটাই কাল হয়েছিল। এ সবই এর ফল। হঠাৎ মনে হতে লাগলো সারা শরীরে যেন হিমশীতল অনুভূতি। শরীরের নিচ থেকে কিছু একটা সরসর করে উঠছে আমার শরীরের উপর দিকে। একটা পিচ্ছিল স্যাঁতস্যাঁতে অনুভূতি। সারা শরীর শিহরিত হচ্ছে। হাতের উপর কি সব গুটি গুটি ফুটছে। চামড়ার উপর চিত্র বিচিত্র সব আলপনা। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাড়া দিচ্ছে না আর। আমি কি আস্তে আস্তে সাপ হয়ে যাচ্ছি? সারা শরীর জুড়ে সাপগুলো উঠছে। আমার গলাও আস্তে আস্তে পেঁচিয়ে উঠছে। আমার জিভ মনে হচ্ছে আমার নিয়ন্ত্রণে নেই। জিভে যেন একটা জ্বলন অনুভব করছি। মনে হচ্ছে কেউ যেন অগ্নিশলাকা দিয়ে আমার জিভকে মাঝামাঝি দ্বিখণ্ডিত করেছে। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আমার জিহ্বা, লক লক করছে। দুপাশের তীক্ষ্ণ দাঁতের অস্তিত্ব টের পাচ্ছি। বুঝলাম আমার সরীসৃপ প্রাণীতে পরিণত হওয়ার শুধু সময়ের অপেক্ষা। আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। হাসে পাশে পাশে হাত দিয়ে যে পিনাকিকে ডাকবো তাও পারছি না। বুঝতে পারছি আমার মাথার কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভয়ে চোখ খুলছি না। চোখে আগুনের মতো উত্তপ্ত তাপপ্রবাহ লাগছে আমার মাথায়। স্নায়ুতন্ত্র আমার অবশ হয়ে আসছে। জোর করে চোখ বন্ধ করে আছি। করাল বিভীষিকাকে কিছুতেই দেখব না আমি। গলা শুকিয়ে কাঠ। মনে হচ্ছে মৃত্যু সন্নিকটে। আমি দেখতে পাচ্ছি নিঃশব্দে এগিয়ে আসছে মৃত্যু। দূরে কিছু দুর্বোধ্য মন্ত্রর আওয়াজ কানে আসছে। একটা ঘোরের মধ্যে আমি রয়েছি। আস্তে আস্তে আমার চৈতন্য লুপ্ত হলো। আমি দেখলাম বিরাট বড় একটা পাথরের চাঁতালে দাঁড়িয়ে আছি। সামনে এক বিরাট গুহা। মশালের আলোয় সেই প্রাগৈতিহাসিক গুহার গায়ে দেখলাম সেই যুগল মূর্তি আঁকা। অবিকল সেই ছবি যা আমার বাম বাহুর শোভা বর্ধন করছে। বেশ কিছু লোক অদ্ভুত পোশাকে বিজাতীয় ভাষায় কি সব বলছে। তার যেন অনুননন হচ্ছে পাহাড়ের গাত্রে। একজন প্রকাণ্ডদেহী বিশালাকার এক ব্যক্তি এগিয়ে আসছেন ধীর পদক্ষেপে। বাঁ হাতে তার মশাল। সামনের প্রশস্ত চাতালে নির্মিত গহ্বরে মশালটা পুঁতে দিলেন তিনি। কটিদেশ থেকে যে তীক্ষ্ণাগ্র ছুরিকা তিনি বার করেছেন তা মশালের আলোয় চকচক করছে ভীষণভাবে।
বিজাতীয় ভাষায় মন্ত্রপাঠ হচ্ছে কোথাও। এ কি সাধনা গৃহ? আস্তে আস্তে আর একজন প্রবেশ করলো সাধনা গৃহে। এই সেই ভয়ঙ্কর মুখ যা বাজের আলোয় দেখেছিলাম সাইকেল রাখার সময়ে জানলার ওপারে। সকলে প্রণাম করলো নত হয়ে এই ভয়ঙ্কর দর্শনকে। ইনি কি পুরোহিত? আজ এই অনুষ্ঠানের পুরোধা। আগের ব্যক্তি এবার এগিয়ে এসে নতজানু হয়ে বসলেন চাতালে, তুলে নিলেন ছুরিকা। বাম হাতের তর্জনীতে ছুরিকার আঘাত মাত্র রক্তের স্রোত প্রকটিত হলো। সেই রক্ত একটা পাথর পাত্রে পড়ছে সামনে, আর মন্ত্রের জোর বাড়ছে। ভয়ঙ্কর দর্শন সেই দীর্ঘদেহী ভয়াভয় মুদ্রা দেখাচ্ছেন সবাইকে। পাথর গাত্রে অঙ্কিত চিত্রের সাপটির চোখ দুটি যেন জ্বলছে জিঘাংসার আগুনে। অপর প্রান্তের সঙ্গিনীর মুখ শান্ত নির্লিপ্ত। হঠাৎ আমার কানে এলো বাবা ডাকছেন, খোকা বেরিয়ে আয়, চেষ্টা কর, ঠিক বের হতে পারবি, মনে জোর রাখ, ঠিক পারবি। বাবা নির্দেশ করছেন এক আলোক পর্তিকার দিকে। আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম বাবার নির্দেশিত আলোক পর্তিকার দিকে। আর আমার কিছু মনে নেই। আমি তলিয়ে যেতে থাকলাম অন্ধকারের মধ্যে। সকালে আমি বেলায় উঠলাম। আমার তর্জনী কাটলো কখন? বেশ টাটকা ক্ষত। কাল তো আমার কোথাও হাত কাটেনি। আয়নায় নিজের জিভ দেখলাম। এ কি? জিভের মাঝ বরাবর একটা সাদা দাগ যেন আমার মুখের ভেতর পর্যন্ত চলে গেছে। হাতের উপর চামড়াটা বেশ খসখসে হয়ে আছে। তবে কি আমার কাল রাতের অভিজ্ঞতা সত্যি হতে চলেছে? হাত কাটলো কি করে? কখন কাটলো? এটাই তো রহস্য। আমার রক্ত চাইছে কি সেই উপাস্য দেবতা? মনে এলো রাতের সেই দুঃস্বপ্নের কথা। শিউরে উঠলাম ভয়ে। আজ একবার মেলায় যেতেই হবে। একাই যাব। এ রহস্যের সমাধান আমাকে করতেই হবে। বুঝতে পারছি মারাত্মক বিপদ এর কালো মেঘ আমার মাথার উপর। মেলায় গিয়ে সেই উল্কিওয়ালাকে আর দেখতে পেলাম না। কোথাও নেই সে। অনেক খুঁজলাম। বুঝলাম এমন জায়গায় এসেছি যাতে ঢোকা যায়, বের হওয়া যায় না। না, কোথাও সে নেই। এটুকু বুঝছি ফাঁদে পড়েছি। বুঝতে পারছি না এই ফাঁদ থেকে মুক্ত হবার উপায়। আমার অভিশপ্ত জীবনের আগমনী শুনতে পাচ্ছি। আমার আর মুক্তি নেই। সেই বিভীষিকা আমাকে নিয়েই যাবে। আহা ভগবান, আমাকে রক্ষা করো। সেই রাত্রেও একই প্রতিচ্ছবি, আবার সেই বিভীষিকাময় রাত, একই দুঃস্বপ্ন, একই রকম অনুভূতি। আবার স্বপ্নের মধ্যে বাবাকে দেখা। আজকে দেখলাম সারা শরীরে অনেক গুটির মতো মনে হচ্ছে, আর চামড়াও অনেক খসখসে। জিভের মধ্যভাগ দিয়ে সাদা দাগটা আরো স্পষ্ট। আমি তবে কি সাপে রূপান্তরিত হচ্ছি? আর নিজের উপর ভরসা করতে পারছি না। আমার সাহস, যুক্তিবাদী মোহন আর প্রবোধ দিচ্ছে না। সকালে অবিনাশ দাদুকে সব কিছু বললাম। আমার কোনো যুক্তি আর কাজ করছে না। অবিনাশ দাদুই নিয়ে গেলেন আর একজনের কাছে। ইনি একজন গুণীন গোছের বৃদ্ধ। গ্রামের শেষ প্রান্তে এক পর্ণ কুঠিরে থাকেন। রক্তাম্বর পরিহিত সেই বৃদ্ধ সব শুনে ঘন ঘন মাথা নাড়লেন। বারবার জিজ্ঞেস করলেন আমার বাবার কথা। বাবা প্রায়শই কামাখ্যায় যেতেন শুনে বৃদ্ধ ও অবিনাশ দাদু মুখ চাওয়াচাওয়ি করলেন। বৃদ্ধ আস্তে আস্তে বললেন, তোমার বাবা তোমাকে রক্ষা করেছেন, তোমার বিপদের থেকে বার করে এনেছেন। না হলে তুমি অভিশাপের কালো অন্ধকারে তলিয়ে যেতে। তুমি যে ছবি তোমার শরীরে আঁকিয়েছ, তিনি প্রাচীন সভ্যতার কোনো সর্পদেবী, যার পুজোর উপাচার আছে। তুমি তার পুরোহিতের রোষানলে পড়েছ। তুমি অজান্তেই করেছ, কিন্তু তার ফল হয়েছে মারাত্মক। এই দেবী পুজো চান। তোমার হাত কেটে বোঝাচ্ছেন তার রক্ত তৃষ্ণা।
তার সর্পবাহিনী তোমাকে গ্রাস করবে। পারছে না তোমার বাবার কিছু অলৌকিক ক্ষমতা আর তোমার গলায় তোমার বাবার দেওয়া তাবিজের জন্য। না হলে তোমার দুরাত্রির বেঁচে থাকার কথা নয়। মৃত্যুদূত তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। বৃদ্ধ হাঁপাচ্ছেন, বললেন একটু থেমে, তোমাকে স্নান করে পট্টবস্ত্রে আসতে হবে আজই। অবিনাশ, তুমিও আসবে। আমরা দেবী ঝাঁকলাইয়ের পুজো করব, তোমার গাত্রবন্ধন করব, কিন্তু মনে রাখবে সামনের অমাবস্যা পর্যন্ত তোমার এই বন্ধন থাকবে। এর মধ্যে তোমাকে তোমার শরীর থেকে ওই ছবি যেভাবে হোক তুলে ফেলতে হবে। আর প্রতি সোমবার এই কটা দিন বাড়ির কাছে কোনো শিব মন্দিরে তোমাকে যেতে হবে এবং পুজোর বিধি তোমাকে অবিনাশ শিখিয়ে দেবে। আমি যখন স্নান করে অবিনাশ দাদুকে নিয়ে আবার তার কাছে গেলাম, তখন তিনি আমাকে নিয়ে বসলেন। প্রায় ঘণ্টাখানেক কি সব বিড়বিড় করে বলছিলেন, আমার বোধগম্য হচ্ছিল না। বুঝছিলাম একটা অদ্ভুত দর্শন, কালো পাথরে খোদিত কিলকাকৃতি একটা মূর্তি। মূর্তিটি দ্বিভুজা, এক হাতে তার সর্প, অন্য হাতে গদা। বুঝলাম ইনি ঝাঁকলাই, তারই পুজো হচ্ছিল। ঘণ্টাখানেক পুজো চলার পর তিনি আমার মাথায় জলের ছিটো দিলেন। জলদ মন্ত্র স্বরে মন্ত্র বলছিলেন অবিনাশ দাদু। কান্তা কাঞ্চন সন্নিভং সুদবদনং পদ্মননং শোভনাং নগেন্দ্রৈকৃত শেখরং ফণিময়ীং দিব্যং গঘ্রা গন্ধিতং চার্বঙ্কিং দধতিং প্রসাদং ভয়ং নিত্যং করভ্যং মুদা বন্দে শঙ্কর পুত্রিকাং বিশহরিং পদ্মম ভবাং জাঙ্গুলিনম। আর সঙ্গে কি সব বিড়বিড় করে বলছিলেন। একটা কোষ নিয়ে সারা শরীরে স্পর্শ করছিলেন বারবার। সারা শরীরে তীব্র কম্পন অনুভূত হচ্ছে। আমার চারপাশে কিছু হচ্ছে যা ভালো বুঝতে পারছি। কালো ছায়া ছায়া কিছু মনে হচ্ছে চারপাশে ঘুরছে। অনেকক্ষণ পর পুজো সমাধা হলো। শুধু আমার চোখের সামনে দেখলাম দুটো কালো ধোঁয়া সর্পিল আকারে বের হয়ে যাচ্ছে। আমার দুই কান মনে হচ্ছে তার উৎসস্থল। সর্পিল আকারে সেই কালো ধোঁয়া যেন সাদা ধোঁয়াতে পরিবর্তিত হচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে সামনের বেদিতে রাখা দেবী মূর্তির মধ্যে। শুধু কানে আসছে মন্ত্র। দুই বৃদ্ধ জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছেন। ক্লান্ত ঘর্মাক্ত কলেবরে দুই বৃদ্ধ আমাকে আশীর্বাদ করলেন। রক্তাম্বরা সেই বৃদ্ধ আমাকে বললেন, যা বেটা, আর ভয় নেই, তবে ওটা হাত থেকে তুলে ফেলিস। যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। পরের দিনই বাড়ি ফিরে এসেছিলাম। তবে রাত্রে কোনো দুঃস্বপ্ন আর দেখিনি। মাকে সব বলেছিলাম। তবে এই ঘটনার পর আমার প্রখর যুক্তিবাদী মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। অনেক কাঠখড় পুড়িয়ে বাড়িতে ফিরে আগে সেই উল্কিটা উঠিয়েছি। আর প্রতি সোমবার শিব মন্দিরে গিয়ে সকালে পুজো করাটা এখন অভ্যাস হয়ে গিয়েছে। যদিও বাহুতে হালকা দাগ আর তর্জনীর কাটা দাগ আজও রয়েছে শরীরের স্মৃতিচিহ্ন হিসাবে। তবে সাপ সম্পর্কে আমার কৌতূহল আর ভালো লাগার এখানেই ইতি হয়ে গেছে। তবে আসার কথা অপার্থিব কিছুও দেখিনি বাকি জীবনে। সময়ের ঘড়ি চলতে থাকে। মা চলে গেলেন কালের নিয়মে। প্রায় 10 বছর হতে চলল। পিনাকিদের গ্রামের বাড়ি আবারও গিয়েছিলাম অবিনাশ দাদুর মৃত্যু সংবাদ শুনে। দাদুর কাছে চিরকৃতজ্ঞ আমি। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরেছিলাম আমি এই দাদুর সাহায্যেই। আমি লিটারেচার নিয়ে পড়ে একটা কলেজে এখন শিক্ষকতা করি। পিনাকির সাথে যোগাযোগ এখনো আছে। পিনাকি নিয়তির পরিহাসে জুলজির প্রফেসর, সাপ ব্যাং টিকটিকি কাটে, অথচ এগুলো তার ভীষণ ভয়ের জায়গা ছিল। আর আমি যে সাপ দেখে ভয় পেত না, ধর্ম মানত না, যার যুক্তিবাদী মন ছিল, সেই সব এখন অতীত। একটা জীবনের অভিজ্ঞতা সব কিছু পাল্টে দিয়েছে। পুরো রূপান্তরিত হয়ে গিয়েছি আমি। তবে এখনো রাস্তাঘাটে সাপুড়েদের সাপ খেলা দেখলে পুরনো সেই অতীতের কথা মনে আসে। ভয়ে কেঁপে উঠি অজান্তেই। সর্বভীতি মনের মধ্যেই রয়ে গিয়েছে। আমার একটি সন্তান উচ্চশিক্ষার্থে এখন দিল্লি থাকে।
আমার স্ত্রীও বর্তমানে দিল্লি। আমি কলকাতার বাড়িতে একাই থাকি, সময় পেলে ছুটিতে দিল্লি যাই মাঝে মাঝে। পিনাকিদের দেশের বাড়ির সে অভিজ্ঞতা আমাকে শিক্ষা দিয়েছে বিস্তর। তবে অনেক কটা খটকা আছে এখনো, সেই ছবির হারিয়ে যাওয়া অংশের মতো। জোড়া লাগালে হয়তো কোনোদিন পূর্ণ আকারে পাবো ছবিটা, মিলবে সব ধাঁধার উত্তর। প্রায় বছর 25 পর আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল আমার জীবনে। রিটায়ারমেন্টের ঠিক আগে 1 ডিসেম্বরে গেছিলাম ব্যাঙ্গালোরে। ওখানে আমার এক বন্ধু থাকে, অনেকবার যেতে বলেছে আগে। ইতিহাসের অধ্যাপক, পণ্ডিত মানুষ আমার এই বন্ধু। ডক্টর ধ্যানেশ নারায়ণ চৌধুরীকে ভারতবর্ষে তো বটেই, বাইরের অনেকেই নামে চেনেন, বইও লিখেছেন প্রচুর। সেই ধ্যানেশের বাড়িতেই এসেছি সস্ত্রীক। একদিন ধ্যানেশ বাজারে গেছে, আমি খবরের কাগজ পড়ব বলে সরাসরি গেলাম তার লাইব্রেরিতে। জানি ওখানে সকালে ধ্যানেশ খবরের কাগজ পড়ে। হঠাৎই নিচের শেলফে দেখতে পেলাম বইটা একেবারে সামনে রাখা, যেন কেউ আমার চোখে পড়ে বলেই বের করে রেখেছে। তখন কি করে জানবো ওই বইটা আমার সেই নামেলা ধাঁধার উত্তর নিয়ে আসছে? ব্যক্তিগত লাইব্রেরিতে বইটা অনাদরেই ছিল, ডিসকভারি অফ অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন। কাগজ পেলাম না যখন বইটা বের করে পড়তে গিয়েছিলাম নিছক সময় কাটানোর অভিপ্রায়ে। সেখানে একটা পাতায় সেই সর্পযুগল মূর্তির ছবি দেখে আবার চমকে উঠলাম। সেই এক ছবি, এ ছবি আমি হাড়ে হাড়ে চিনি। অতীত তিক্ত অভিজ্ঞতা আছে আমার, সম্ভবত সারা জীবনে ভুলব না উল্কির অভিজ্ঞতা। বইতে ছবির নিচে লেখা আছে টেক্সাসের আর্কিওলজিস্ট এলানোর সন্ডারম্যান কিছুদিন আগে লোয়ার পিকস গিরিখাত অঞ্চলে গিয়েছিলেন তাঁর গবেষণার কাজে। এই এলাকায় বসবাসকারী প্রাচীন মানুষদের জীবনযাত্রার আরও কিছু নিদর্শন খোঁজার চেষ্টায় ছিলেন তিনি, যারা গভীর গিরিখাতে বসবাসের জন্য কোনেজো শেল্টার নামক একটা জায়গা ব্যবহার করত। সেই গুহাগাত্রে পাওয়া সাপের ছবির সাথে আমার হাতে পিনাকিদের ওখানকার মেলায় করানো সেই ভয়ঙ্কর উল্কির অদ্ভুত মিল। এবার একটু একটু বুঝছি সবই। ইনি তাহলে সেই গুহা মানবদের প্রাচীন দেবী, যা পরবর্তীতেও পূজিত হয়েছেন। দুপুরে ধ্যানেশকে সব খুলে বললাম, আগের অভিজ্ঞতা সহ সব কিছু। ধ্যানেশ বলল, প্রাচীন সভ্যতায় সাপ বা সর্পদেবতার পুজো সব দেশে সব কালে হয়ে আসছে। মায়া সভ্যতা, ইনকা, মিশরীয়, গ্রিক সব সভ্যতাতে আছে সর্পদেবতার পুজো। আলেকজান্ডারের মৃত্যুর পর তার বিরাট সাম্রাজ্য 3 ভাগে ভাগ হয়েছিল। হেলেনিক অংশ পেলেন অ্যান্ট্রিগোনাস। এশিয়া মাইনর থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত অংশের অধিকারী হলেন সেলুকাস আর সিরিয়া। মিশর সহ মধ্যপ্রাচ্যের অধীশ্বর হলেন টলেমি। টলেমি 305 খ্রিস্টাব্দে মিশর শাসন করতে আসেন। মিশরীয় সংস্কৃতি লোকাচার তিনি মানতে পারেননি। মিশরীয়রাও গ্রিক সংস্কৃতিকে ভালোভাবে নেয়নি। এই সময়ে গান্ধার শিল্পের মতন গ্রিক ও মিশরীয় শিল্প স্থাপত্য মিলে মিশে একদম একটা নতুন ধারা সৃষ্টি হলো। টলেমির ইচ্ছাতে প্রতিষ্ঠিত হলো সর্পদেবতা সেরাপিসের মূর্তি, যার মুখটা মানুষের আর দেহটা সর্পের। মিশরীয় দেবতার থেকে সম্পূর্ণ আলাদা। সেরাপিস এত জনপ্রিয় হয়েছিলেন কালক্রমে যে মিশরীয়দের প্রধান উপাস্য দেবতা ওসিরিসের জনপ্রিয়তাতেও ধাবা বসিয়েছিলেন তিনি। এবার বলি ময়ান সভ্যতার কথা। এই সভ্যতায় পুঁথিকে বলা হতো কোড্রেক্স। কোড্রেক্স অনেক রকমের হয়। হিন্দু ধর্মে যেমন মা মনসা হয় সর্পদেবী, সেই রকমই মায়াদের কাছে সর্পদেবতা হলেন কুকুলকর্ণ। মায়া ভাষায় এর অর্থ পালক দ্বারা আবৃত সাপ। তবে প্রাক ধ্রুপদী যুগে এই দেবতার মর্যাদা তুলনায় একটু কম ছিল। তিনি শক্তিশালী হয়ে ওঠেন কেবল যখন মায়ারা ধ্রুপদী যুগে মেক্সিকো শাসন করতে থাকে। বিভিন্ন মায়া দেওয়ালচিত্রে এবং ভাস্কর্যে
কুকুলকার্ণের চেহারা অবিকল চৈনিক ড্রাগনের মতন। প্রায় সব মায়া মন্দিরেই এর নামে পিরামিড করা হয়েছে। আমাদের বাংলাতেও মনসার মতন অনেক সর্পদেবীর পুজোর প্রচলন আছে। সবই যে ভক্তিতে নয়, ভয়ে, তা বলা বাহুল্য। মনসা আছেন ব্রহ্মাণী, ঝাঁকলাই, জাঙ্গুলি, কন্দনাগ, কর্কটনাগ, এরকম প্রচুর। তোকে নিয়ে দাদুরা যে লোকায়ত দেবীর পুজো করিয়েছিলেন, সেই দেবী ঝাঁকলাই হচ্ছেন মহাযান বা তান্ত্রিক বৌদ্ধ সম্প্রদায়ের মতে পূজিত জাঙ্গুলি দেবীর উত্তর সংস্করণ। বৌদ্ধ ধর্মের অবসানের পর দেবী জাঙ্গুলি একদিকে লোক দেবী ঝাঁকলাই, অন্যদিকে মনসাতে মিলেমিশে একদম একাকার হয়ে গিয়েছিল। আমার ধারণা তুই অতি প্রাচীন কোনো গুহা মানবদের পূজিত সর্পদেবীর উল্কি করিয়েছিলি, অগ্রপশ্চাৎ বিবেচনা না করে। এই দেবী এক জনগোষ্ঠীর দেবী, তার পূজার উপাচার বিধি সবই অন্যরকম। ফলে তুই দেবীর প্রধান পুরোহিত, যিনি ওই অলৌকিক শক্তির অধিকারী এবং রক্ত মাংসের মানুষ নন, তার কোপানলে পড়িস। পরে যাই হোক, লোকায়ত দেবীর দৈবী কৃপাতে রক্ষা পেয়েছিলি, এটাই আমার অভিমত। ধ্যানেশের কথা আমার মানতে অসুবিধা নেই, যথেষ্ট যুক্তিপূর্ণ কথা বলেছে, আমারও ধারণা তাই। কিন্তু সেই প্রাচীন গুহা মানবের আঁকা গুহাগাত্রের ছবি ভারতবর্ষের পুরুলিয়ায় বরন্তিতে এক অখ্যাত উল্কিওয়ালার কাছে কিভাবে এলো, তাই শেষ জীবনে এসে উত্তর মেলাতে পারিনি। এ উত্তর ধ্যানেশও দিতে পারিনি। সেই উল্কিওয়ালা কি তার পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছিল? পূর্বপুরুষরা কি কেউ টেক্সাসের কাছে প্রাচীন গুহামানবদের উপাস্য দেবতাকে চিনতেন এবং সেখান থেকে সেই ছবি নিয়ে এসেছিলেন? উল্কিওয়ালাই বা কোথা থেকে এসেছিল তার উত্তর কই? বোধহয় সব প্রশ্নের উত্তর থাকে না। অনেক কটা খটকা রয়ে গেছে আজও। আজ জীবনের প্রান্ত সীমায় দাঁড়িয়েও এ রহস্যের সমাধান আমার বুদ্ধির অতীত।